গল্পের সুর চ্যানেলে আমি রোমানানুপুর এখন আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প রসাভাস। মুকুন্দ বহুক্ষণ ধরে ওদের অনুসরণ করছিল। বলতে গেলে শিয়ালদার সেই একেবারে সাউথ স্টেশন থেকেই সে ওদের পিছু নিয়েছে। ৫-৬ জন আধ বয়সী নিম্ন শ্রেণীর মেয়ে মানুষ, আর তাদের সঙ্গে ১৭-১৮ বছরের ওই মেয়েটি। ওর গায়ের রং সঙ্গিনীদের মতো কালো হলেও চোখ নাক এত টানা টানা আর মুখের ডোলটি এমন সুশ্রী যে মুকুন্দের মনে হলো বহুকাল সে এমন সুন্দরী মেয়ে দেখেনি। ভাবলে অবাক হতে হয় যে এই নিম্ন শ্রেণীর মধ্যে এমন একটি সুশ্রী মেয়ে কোত্থেকে এসে জুটল। গেট দিয়ে যখন ওরা বেরোয় তখনই ওদের চোখ মুখের সতর্ক শঙ্কিত ভঙ্গি দেখে মুকুন্দ বুঝতে পেরেছে যে সে যাদের খুঁজছে তারা এই। কিন্তু সেদিন এমনই একটি মেয়ে মানুষের হাতে নাকাল হতে হয়েছিল বলে কেবল সন্দেহ মাত্রই আজ আর বেশি দূর অগ্রসর হতে ভরসা হয়নি। আজ হাতে হাতে ধরতে হবে। সার্কুলার রোড পার হয়ে ক্রমশ দলটি ৩-৪ ভাগে ভাগ হয়ে গেল। কতক ঢুকল ডিকসন লেনে, কতক সার্পেন্টাইন লেনে, আর সে অল্প বয়সী মেয়েটি আধবয়সী স্ত্রীলোকটির সঙ্গে চলতে লাগল সোজা উত্তর দিকে। মুকুন্দ আর সবাইকে ছেড়ে দিয়ে ওদেরই পিছু নিল। গোয়েন্দা যে পেছনে লেগেছে তা পদ্মমণিও বুঝতে পেরেছে, কিন্তু মুখ পোড়া এমন পেছনে পেছনে ঘুরছে কেন? সামনে এসে বলুক না কি চায়, তারপর সিকিটা আধুলিটা নিয়ে নিষ্কৃতি দিক। তা তো নয়, হতভাগা কেবল দূর থেকে তাদের দিকে চোখ রাখছে আর শহরময় পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। সোহাগে একসময় পদ্মমণির একেবারে গা ঘেঁষে দাঁড়াল। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, লোকটা কিছুতেই যে পিছু ছাড়ছে না মাসি, আমার ভারী ভয় করছে। পদ্মমণি ধমকের সুরে বলল, দেখ, অমন আহ্লাদে আহ্লাদে কথা আমার সয় না। ভয় যদি করে তো এসেছিস কেন? আমি তো তখনই বলেছিলাম ভয় বিপদ যথেষ্ট আছে, কিন্তু তখন তো বাধা মানলি না। এখন বোঝ মজা। পা চালিয়ে আয় আমার সঙ্গে। ওর চোখে ধুলো দিয়ে গলিটার মধ্যে ঢুকে পড়তে হবে। কতক্ষণ আর ঘুরবে পেছন পেছন? ওর মুরদ বোঝা গেছে। সোহাগী পদ্মমণির গায়ের সঙ্গে প্রায় মিশে গিয়ে বলল, তোর কিন্তু ভারী সাহস মাসি। পদ্মমণি সস্নেহে হাসল। ২-৪ দিন ঘোর আমার সঙ্গে, সাহস তোরও হবে। পদ্মমণি জেনেছে সাহস ক্রমশ এইভাবে মানুষের হয়। বছর দেড়েক আগে পদ্মও ওই সোহাগীর মতোই ভীতু ছিল। শহরের কথা শুনতে থরথর করে বুক কাঁপত। স্বামী শাশুড়ি আর ছেলের সঙ্গে সেই আকালের বছর প্রথম যখন আসে এই শহরে, কি ভয়ই না পদ্মমণির ছিল। যতবার গাড়ি ঘোড়া চলত মনে হতো এই বুঝি তাকে চাপা দিয়ে চলে যাবে। পাশ দিয়ে লোকে তার দিকে যতবার তাকাতে তাকাতে চলে যেত ততবার অস্বস্তি আর লজ্জায় তার গায়ের লোম খাড়া হয়ে উঠত। মুখ তুলে কারো দিকে চেয়ে ভিক্ষা পর্যন্ত চাইতে পারত না। এই নিয়ে স্বামীরা শাশুড়ির কত গালমন্দ সহ্য করতে হয়েছে তাকে। শেষটায় হাত পেতে চাইতে যখন শিখল, তার আগে ছেলেও গেছে, স্বামীও গেছে। শাশুড়ি মরল তার কয়েকদিন পরে। তারপর পদ্মমণির আরও নানা রকমের ভয় ভাঙল, লজ্জা ভাঙল। ভাবল এ মুখ দেখাবে কি করে। শেষ পর্যন্ত দেখল কিছুতেই কিছু হয় না, সব সয়ে যায়। কে কাকে মুখ তুলে খোঁটা দিতে আসবে? প্রত্যেকের মুখেই তো কালি। সবাই জানে সবারই হাঁড়ির খবর। পদ্মমণি ভেবেছিল সবই যখন গেল তখন আর সংসারে কোনো দরকারও নেই, কোনো আশাও নেই, বাসনাও নেই। কোনোদিন এক সন্ধ্যা জোটে তো রাঁধবে, না জোটে তো উপোস করবে। কিন্তু মাস কয়েক পরে একদিন পাড়ার কুমুদিনী বলল, বউ, যারা গেছে তারা তো গেছেই, কেঁদে কেটে তো তাদের আর ফিরে পাবিনি।
কিন্তু টাকা যদি রোজগার করতে চাস তো আমি করিয়ে দিতে পারি। পদ্মমণি বলল, থু থু, ঝাঁটা মারি অমন টাকার মুখে। কুমুদিনী তার দিকে চেয়ে হাসল। আরে ধুর, তুই যা ভেবেছিস তা নয়। পাড়া সম্পর্কে তুই আমার ছোট ভাইয়ের বউ, তোকে কি অমন কথা বলতে পারি? তা নয়, পয়সা রোজগারের আরও পথ আছে। শহরে গিয়ে গোপনে চাল বিক্রি করতে পারবি আমার সঙ্গে? পদ্মমণি অবাক হয়ে বলল, চাল? চাল কোথায় পাবো? কুমুদিনী বলল, ফিকির ফোন দিয়ে তোকে আমি সব বলে দেব। শুরুতে কেবল গোটা কয়েক টাকা দরকার। ফিকির ফন্দি শিখে নিতে পদ্মমণির দেরি লাগেনি। গ্রামান্তর থেকে তাদের মতোই গেরস্থ ঘরের বৌঝিদের কাছ থেকে সস্তায় ভালো চাল কিনে শহরের বৌঝিদের কাছে গিয়ে বিক্রি করে আসতে হয়। কোনো কোনো সময় দ্বিগুণ তিনগুণ লাভ থাকে। যাতায়াতে রেল ভাড়া লাগে আনা 6। সতর্কভাবে মা কালীর নাম নিয়ে গেটটা পার হতে পারলেই হয়। বাস, তারপর আর ভয় নেই। কেবল মাঝে মাঝে এই গোয়েন্দাদের উৎপাত সহ্য করতে হয়। কাউকে কাউকে সিকিটা দুয়ানিটা ফেলে দিলেই চলে। কারো বা লোভ আরও বেশি। তাদের হাতে ধরা পড়লে এক এক দিন 3 দিনের লাভ পর্যন্ত রেখে যেতে হয়। কিন্তু এই বছর খানেকের মধ্যে সময় কি অদ্ভুতভাবেই না বদলেছে। ভিক্ষা চাইতে গেলে শহরের যেসব বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, সেসব বাড়িতে কর্তাগিন্নির কাছে পদ্মমণির এখন কত আদর। বাড়ির মধ্যে ডেকে নিয়ে এসো বাছা, বসো বাছা বলে কত যত্ন। কেউ কেউ নালিশ করে বলেন, কোত্থেকে এক পোড়া কপালে কন্ট্রোল এসেছে, চালের মধ্যে কেবল পাথরের কুচি। বলো তো বাছা, ওই চাল কি মানুষের গলা দিয়ে গলে? তোমরা আছো তাই রক্ষে। কিন্তু মা, অমন 5-10 সেরে আমার সংসারে কি হবে? মাসে 3-4 মনের দরকার চেয়ে। কেউ কেউ দরাদরি করে, আবার ভয়ও দেখায়। জানো, বেআইনিভাবে চাল বেচতে এসেছো, যে কোনো মুহূর্তে পুলিশে ধরিয়ে দিতে পারি। মনে মনে পদ্মমণির রাগও হয়, ভয়ও হয়, কিন্তু মুখে সেসব কিছু প্রকাশ না করে শান্ত হেসে বলে, বাবারা আমার সঙ্গে তামাশা করছেন। 2 আনা কম দিতে চান দেবেন, থানা পুলিশের কথা আসে কিসে? গিন্নিমার সাথে আমার জানাশোনা কি আর 2-4 দিনের? সে যে পদ্মমণি যায়, আর 2 মাসের মধ্যে সে বাড়িমুখো হয় না। খবরের পরে গিন্নির কাছ থেকে গোপনে আগামী টাকা নিয়ে তবে আবার সে বাড়িতে চাল জোগান আরম্ভ করে। বিক্রি বাটার হিসেব করে পদ্মমণির দিন বেশ কাটছিল। সেদিন সোহাগের স্বামী এসে তাকে রেখে গেল। বলল, করাতের কাজে যাচ্ছি মাসি, বউটা একা একা বাড়িতে পড়ে থাকবে। একজন এক কথা বললে তোমারও তো বাঁচবে। 3 কুলে তো তার কেউ নেই। বেশি দিন বিদেশে থাকবো না, যতদিন থাকি খরচ পাঠাবো মাসে মাসে। পদ্মমণি বলল, কথা শোনো জামাইয়ের, খরচের জন্য কি এসে যাচ্ছে? কিন্তু আমি তো শোক তাপের মানুষ, চাল নেই চুলো নেই, পাগলের মতো যেখানে সেখানে ঘুরে বেড়াই। এই সমস্ত মেয়ের ভার আমি কি করে নেই বাবা? অনন্ত বলল, তোমার কাছে থাকলে আমি নিশ্চিন্ত থাকবো মাসি। কিন্তু সেই থেকে মেয়ে বায়না ধরেছে শহর দেখতে যাবে। কিছুতেই মোটে বুঝ মানে না, অলক্ষী মেয়ে। পদ্মমণি ধমক দিয়ে বলেছিল, আমি কি বেড়াতে যাচ্ছি নাকি শহরে? সং দেখতে যাচ্ছি যে তুই যাবি আমার সঙ্গে? সোহাগী বলেছিল, যে জন্যই যাও, চোখ দুটো তো আর বাড়িতে রেখে যাচ্ছ না। ফাঁকতালে ফাঁকতালে সবই দেখে নিতে পারছ, ফাঁকি দিচ্ছ কেবল আমাকে। পদ্মমণি রাগ করে বলেছিল, তাহলে চল। তখনই জানে মেয়ে একটা বিপদ বাঁধাবে। খানিকক্ষণ এ গলি ও গলি ঘোরার পর সোহাগে আবার পেছন থেকে পদ্মমণির আঁচল ধরে টান দিল। পদ্মমণি বিরক্ত হয়ে বলল, কি বলছিস বল। সোহাগী পদ্মমণির আঁচলের গিট খুলে একটা পান বার করে অর্ধেকটা পদ্মমণিকে দিল,
আর অর্ধেকটা নিজে চিবুতে চিবুতে বলল, নে পান খা। তারপরে রোয়াকের উপর বসে একটু জিরে এনে দেখি, উফ বাবা, হাঁটতে হাঁটতে পা একেবারে পাথরের মতো ভার হয়ে গেছে। ভূতটা তো অনেকক্ষণ ছেড়েছে, তবু তোর দৌড় থামে না। আমি কেবল তোর কাণ্ড দেখছিলাম মাসি, আর এই সাহসের বড়াই করে মরিস তুই। পদ্মমণি ভালো করে একবার পেছনের দিকে এবং চারপাশে তাকিয়ে দেখল। সেই চশমাওয়ালা লোকটার আর কোথাও কোনো চিহ্ন নেই। তৃপ্তির নিঃশ্বাস ছেড়ে পদ্ম মৃদু হেসে বলল, সাহস আমার ঠিকই আছে, ভয় কেবল তোকে নিয়ে পড়ার মুখী। কিন্তু রোয়াকে উঠে বসে জিরিয়ে নিতে পদ্ম এখন রাজি হল না। আরামের সময় এখন নয়, কাজ ছেড়ে গাড়িতে উঠে বসে তারপর বিশ্রামের কথা। বউবাজার স্ট্রিট পাড়ি দিয়ে পদ্ম সোজা পুরনো বাজারের মধ্যে ঢুকে পড়ল। এ বাজার পদ্মের চেনা, এখানে তার একাধিক খদ্দের আছে। কিন্তু পদ্ম খুঁজছে সেই খাট টেবিলের দোকানের টাকপড়া বাবুকে। তিনি সেদিন অনেক করে বলে দিয়েছিলেন। পাশাপাশি ৩-৪টে গলি, কিন্তু সবগুলি খাট টেবিলের দোকানই দেখতে একরকম। এতবার এসেছে পদ্ম, তবু যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। কিন্তু খানিক পরে হঠাৎ পরিচিত একটি মধুর স্বর তার কানে এলো, এই যে গো, ভুলে গেছ নাকি? চোখ তুলে চেয়ে দেখে সেই টাকপড়া বাবু মুচকি মুচকি হাসছেন। পদ্মর সঙ্গে চোখাচোখি হতে তিনি আবার একটু হাসলেন। হে কি গো, কি খবর? আমি ভাবলুম বুঝি ভুলেই গেলে। পদ্ম এদিক ওদিক তাকিয়ে বলল, না বাবু, ভোলার কি আর জো আছে? না না, ভুললে চলবে কেন? তারপর হবে তো? পদ্ম ঘাড় নাড়ল। দোকানের মালিক মধুর কণ্ঠে বললেন, তাহলে আর দেরি কেন, ভেতরে এসো। ওটি আবার কে পেছনে? ও আমার বোনঝি। বোনঝি? তা বেশ বেশ, এখন থেকে বিদ্যা অভ্যাস করাচ্ছ বুঝি। এসো গো বাছা, এসো। দোকানের মালিক তাদের একেবারে ভেতরে নিয়ে গেলেন। সোহাগী সমস্ত ভুলে একটা গ্লাসওয়ালা আলমারির দিকে তাকিয়ে সবিস্ময়ে নিজের প্রতিবিম্ব দেখতে লাগল। হঠাৎ কার রূঢ় তীক্ষ্ণ কণ্ঠে সোহাগী চমকে উঠে দৌড়ের দিকে তাকালো। সেই লোকটি, সেই চশমা, নাকের নিচে সেই সরু এক চিলতে গোঁফ, সেই লোক। আপাদমস্তক সোহাগীর থরথর করে কেঁপে উঠল। ভূত তাহলে ছাড়েনি, এতক্ষণ কেবল আড়ালে আড়ালে ছিল। শুধু সোহাগেই নয়, ভেতরে ভেতরে পদ্মমণি আর দোকানের মালিক হেরম্ববাবুরও কাঁপুনি ধরেছে। তবু হেরম্ববাবু একটু কেশে এবং ঠোঁটের ওপর একটু হাসি টেনে এনে বললেন, আসুন স্যার, কোনো ফার্নিচার চাই নাকি আপনার? মুকুন্দ বলল, কি চাই সে আপনি ভালোই বুঝতে পারছেন, কিন্তু এ তো ভালো কথা নয়। আপনারা ভদ্রলোক হয়ে যদি এসব ব্ল্যাক মার্কেটিংয়ের প্রশ্রয় দেন। হেরম্ববাবু বললেন, না 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 না, কি যে বলেন স্যার। মুকুন্দ আঙুল দিয়ে ছোট বড় চালের পুটলিগুলি দেখিয়ে দিয়ে বলল, বটে, কি যে বলি, এসব কি জানেন? সবাইকে শুদ্ধ আমি পুলিশে হ্যান্ডওভার করতে পারি। হেরম্ববাবু বললেন, তা তো পারেনি স্যার। তারপর পালিশওয়ালার দিকে তাকিয়ে বললেন, মদন, কি দেখছো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে? কোনো আক্কেল বুদ্ধি যদি থাকে, যাও বাবুর জন্য সামনের মোড়ের দোকান থেকে মিঠে পান নিয়ে এসো। মুকুন্দ বাধা দিয়ে বলল, পান আমি খাইনি। ও, পান ইনি খান না, দরকার নেই পানি, ভালো দেখে সিগারেট নিয়ে এসো 1 প্যাকেট। মুকুন্দ আবার বাধা দিল, কেন ব্যস্ত হচ্ছেন? সিগারেটে আমার দরকার নেই। খান না স্যার। মুকুন্দ চড়া মেজাজে বলল, ওফ, বলছি যে না, তবুও। হেরম্ববাবু বললেন, তাহলে যাক, তুমি বরং 1 কাপ চাই নিয়ে এসো মদন, দেখে শুনে আনবে, কাপটা যেন গরম জলে ধুয়ে নেয় আগে। মুকুন্দ অপাঙ্গে একবার সোহাগীর দিকে তাকালো, আর একবার আলমারির গ্লাসে প্রতিফলিত তার প্রতিবিম্বের দিকে।
সিঁথিতে সিঁদুর, কপালে ফোঁটা, দুই ঠোঁট পানের রসে লাল টুকটুক করছে। কি চমৎকার ওর মুখের ডোলটি! মুকুন্দ যেন পলক ফেলতে ভুলে গেল। সবাই তার দিকে তাকিয়ে আছে দেখে মুকুন্দ আবার ধমকে উঠল। মাগি কি কম শয়তান? সারাটা দিন আমাকে পেছনে পেছনে ঘুরিয়ে মেরেছ। এখন এখন কোথায় যাবে? কি আশ্চর্য! এ আধমন চাল কি করে কাপড়ে তলায় করে লুকিয়ে আনতে পারলো তাই ভাবি। আরও আছে নাকি, বার কর। পদ্মমণি বলল, না বাবু, আর নেই। মুকুন্দ বলল, না নেই, খোঁচা দিলে আরও কন্যা আধমন খানিক বের হবে। হেরম্ববাবু বললেন, না স্যার, আর বোধহয় নেই। মুকুন্দ বলল, আপনি থামুন, সবাইকে চেনে গেছে, চোরের সাক্ষী গাঁট কাটা। তারপর সোহাগের দিকে তাকিয়ে মুকুন্দ হঠাৎ ধমকে উঠল, কোমরের নিচে তোর আছে কমন। সোহাগে কি জবাব দিতে গেল, কিন্তু মুখ দিয়ে তার কথা বেরুল না। পানের রসে লাল দুই ঠোঁট থরথর করে কেবল কেঁপে উঠল। মুকুন্দ ক্ষুণ্ণ মনে ভাবল, এমন একটি মেয়েকে রাগ ধমক ছাড়া আর কোনো ভালো কথা বলা যাচ্ছে না, এমনই ভাগ্য। পদ্মর দিকে তাকিয়ে মুকুন্দ জিজ্ঞাসা করল, কে হয় তোর ও? পদ্ম কিছু বলবার আগে সোহাগী বলল, আমার মাসি হয় বাবু। পদ্ম ভ্রুকুটি করল। মুকুন্দ হাসি চেপে জিজ্ঞাসা করল, ও কিছু আনেনি, সত্য বলছিস? হ্যাঁ বাবু, এই দোকানের বাবুকে জিজ্ঞেস করে দেখুন। হিড়ম্ববাবু বললেন, সত্যিই স্যার, ওকে কিছু আনতে দেখিনি। এই যে আপনার চা সিগারেট এসে গেছে। মুকুন্দ বলল, চা আপনি খান, যে সে দোকানের চা আমি খাইনি। হেরম্ববাবু এবার সিগারেটের বাক্সটা এগিয়ে দিলেন। ভেতরে 5 টাকার একখানি নোট। মুকুন্দ একবার দেখল কি দেখল না, নোটখানা পকেটে পুরে একটা সিগারেট ধরিয়ে উঠে দাঁড়ালো। তারপর হেরম্ববাবুর দিকে তাকিয়ে পিঠ চাপড়ে দেওয়ার ভঙ্গিতে বলল, প্রশ্রয় দেবেন না, আপনারা প্রশ্রয় দিয়ে দিয়ে তো ওদের বাড়িয়ে তুলেছেন। তারপর পদ্মমণি আর সোহাগীর দিকে তাকিয়ে মুকুন্দ বলল, এসব পোটলাপুটলি তুলে নে, থানায় যেতে হবে আমার সঙ্গে। পদ্মমণি কাতর দৃষ্টিতে একবার হেরম্ববাবুর দিকে তাকালো, তারপর মুকুন্দকে বলল, এবারের মতো ছেড়ে দিন বাবু। হেরম্ব প্রতিধ্বনি করে বললেন, হ্যাঁ স্যার, ছেড়েই দিন, গরিব মানুষ, পেটের দায়ে এসব ধরেছে আর কি। মুকুন্দ স্নিগ্ধ কণ্ঠে বলল, কর্তব্য বড় কঠোর মশাই। হেরম্ববাবু বললেন, তা তো বটেই, তা তো বটেই, তবে ছেড়ে দিলেও পারতেন, গরিব মানুষ। ছেড়েই তো দেব, তবে তার আগে সামান্য একটু দরকার আছে থানায়, সেটুকু সেরেই ছেড়ে দেব। দোকানের বাইরে এসে পদ্মমণি আরেকবার কাতর অনুনয়ে বলল, কিছু জরিমানা নিয়ে আমাদের ছেড়ে দিন বাবু। মুকুন্দ ধমক দিয়ে বলল, চুপ, অত সহজ মনে করেছিস বুঝি? সোজা থানায় যেতে হবে। 2-4 জন মজা দেখবার জন্য পেছন পেছন যাচ্ছিল। মুকুন্দের কুটিল ভ্রুকুটি দেখে তারা নিবৃত্তি হয়ে সরে দাঁড়াল। অন্ধকারে এগলি ওগলি দিয়ে ঘুরে ঘুরে মুকুন্দ হঠাৎ একসময় পদ্মমণিকে বলল, আচ্ছা তুই যা। আরও ওর দেরি হবে, থানায় গিয়ে জবানবন্দি নিতে হবে ওর। ছেড়ে দিন না বাবু, ওর তো কোনো দোষ নেই। দোষ আছে কি না আমি বুঝব, তুই যা। পদ্মমণি এক মুহূর্ত কি ভাবল, তারপর মনে মনে হেসে বলল, আচ্ছা। সোহাগের অস্ফুট কাতরোক্তি শোনা গেল, আমাকে ফেলে যাস নে মাসি। অমন করে চেঁচাচ্ছিস কেন ছুরি? তোকে কি জমের মুখে ফেলে যাচ্ছি নাকি? ভয় কি? থানা পুলিশ তো আর কিছু হচ্ছে না, এ তো ভালোই। মনে হলো পদ্মমণি বুঝি চলেই গেল, কিন্তু একটু পরে পেছনে আবার তার পায়ের শব্দ শুনে মুকুন্দ রুখে দাঁড়িয়ে বলল, আবার তুই আসছিস পেছন পেছন? বললুম না তোকে চলে যেতে। সে কথার কোনো জবাব না দিয়ে পদ্মমণি ফিসফিস করে বলল, বাবুর বাসা কি খুব কাছেই নাকি?
মুকুন্দ অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকাবার চেষ্টা করে বলল, বাসা? বাসার কথা তোকে কে বলল? আবছা অন্ধকারে পদ্মমণি একটু হাসল। ও কথা কেউ কি বাবু আর মুখ ফুটে বলে? ও আমরা এমনিতেই বুঝিনি। কোনো লজ্জা করবেন না বাবু। মেয়ে কি ওতে মরবে না পচে যাবে? চোখের উপর কত দেখলুম। কেবল একটু তাড়াতাড়ি ছেড়ে দেবেন। সারাদিন তো গেল, রাত 9টার গাড়ি আমাদের ধরতেই হবে। হ্যাঁ, আর একটা কথা, দস্তুরিটা। বলে পদ্মমণি হঠাৎ মুকুন্দর সামনে হাত বাড়িয়ে দিল। মুকুন্দ বলল, কি? পদ্মমণি একটু লজ্জিত হবার ভঙ্গিতে বলল, বাবু যেন কি, দস্তুরি তো আগামী পেয়ে থাকি আমরা। আমি ওর আপন মাসি কি না, একমাত্র গার্জিয়ান। মাসি? হঠাৎ যেন আর্তনাদ করে উঠল মুকুন্দ। তুমি ওর আপন মাসি? সত্যি বলছো? আওয়াজের তীক্ষ্ণতা বুঝি পদ্মমণির বুকের ভেতরে গিয়ে বিঁধবে। একটু দম নিয়ে পদ্মমণি বলল, মিথ্যে কেন বলতে যাব বাবু, আপন মাসি তো। তাতে কি হয়েছে? কেবল ওরই তো মাসি নয়, সম্পর্কে এখন আপনারা তো মাস শাশুড়ি। নিজের রসিকতায় পদ্মমণি নিজেই ফিক করে একটু হাসল। পদ্মমণির এই সানন্দ সহায়তায় উৎফুল্ল হওয়া দূরে থাক, কিছুক্ষণ মুকুন্দ যেন স্তম্ভিত হয়ে রইল। তার নিজের পাপ, নিজের দুর্বলতা যেন এর কাছে তুচ্ছাতে তুচ্ছ হয়ে গেছে। পদ্মমণি আবার বলল, বাবু রাত বেশি হয়ে যাবে যে। মুকুন্দ পকেট থেকে 5 টাকার সেই নোটটা পদ্মমণির হাতে ছুঁড়ে ফেলে দিয়ে দুঃসহ ঘৃণায় চিৎকার করে উঠল, যা পালা, পালা শিগগির। তারপর নিজেই এক ফাঁকে সরু গলির ভেতর দিয়ে দ্রুত পায়ে সেখান থেকে পালিয়ে গেল। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নরেন্দ্রনাথ মিত্রের লেখে একটি গল্প, রসাভাস। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।